জি, প্রথমে আমি একটু কারেকশন করি। চুক্তির ক্ষেত্রে যে বলবৎ হওয়া 3 মাসের মধ্যে বলবৎ হওয়ার ক্ষেত্রে আজকে পর্যন্ত যদি আমাদের সরকার চাইতেন তারা চুক্তি বাতিল করতে পারতেন। তারপরও যদি তারা চুক্তি বাতিল করতে চান, এই চুক্তির মধ্যে ক্লজে লেখা আছে 60 দিনের নোটিশ দিয়ে চুক্তিটি বাতিল করা যাবে। যে পক্ষ চুক্তি বাতিল করতে চাইবে সে নোটিশ দিবে, 60 দিন পরে সে চাইলে চুক্তি বাতিল করতে পারে, ফলে চুক্তিটি বাতিলযোগ্য। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যুগে এসে আমরা যদি জ্বালানির জন্য কোনো দেশের উপর নির্ভরতা রাখতে চাই, তাহলে আসলে আমাদেরকে বারবার এই সিচুয়েশনে পড়তে হবে। পৃথিবীতে ফসিল ফুয়েল আছে আর খুব বেশি হলে 50 থেকে 60 বছরের। তেল এবং গ্যাস সেটা কিন্তু আর খুব বেশি দিন এই মানব জাতি খুব বেশি দিন সেটা ভোগ করতে পারবে না, এবং শেষের দিকে এসে এই ধরনের সিচুয়েশনগুলি কিন্তু বারবার তৈরি হবে। আজকে দেখেন কিউবায় 7 দিন ধরে আমেরিকা যখন স্যাংশন দিয়ে রাখলো, তাদের কোনো জাহাজ কিন্তু তারা যেতে দিচ্ছিল না, তাদের পাওয়ার শর্টেজ হয়ে গেল, আইসিইউর সব রোগী তাদের মারা গেল। এরকম পরিস্থিতিগুলি কিন্তু যদি আমেরিকা চায় কোনো দেশের ক্ষেত্রে তারা তৈরি করতে পারে। ভেনেজুয়েলায় গিয়ে সেটার প্রেসিডেন্ট এবং ওয়াইফকে নিয়ে আসার পাশাপাশি আজকে কিন্তু তারা 13 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সেটাও ভেনেজুয়েলা থেকে তারা নিয়ে গেলেন, এবং ট্রাম্প তো নিজেকে ভেনেজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। ফলে আজকে ভারতের মতো একটা দেশ সেটাও আমাদের পাশে আছে, নানান রকম সাম্রাজ্যবাদী শক্তিগুলি তো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায়। সেই জায়গায় বাংলাদেশের কিন্তু খুবই সম্ভাবনাময় একটা জায়গা ছিল নবায়নযোগ্য জ্বালানি, যেটা আমরা শ্রীলঙ্কাকে দেখি। অভ্যুত্থানের মধ্য থেকে তারা যখন 14 ঘন্টা লোডশেডিংয়ের পরে সরকার পড়ে গেল, তারা কিন্তু সেখান থেকে লেসন নিলেন, সেখান থেকে এডুকেশন নিলেন, তারা জলবিদ্যুতে ইনভেস্ট করলেন। তারা আজকে 50% জ্বালানি কিন্তু রিনিউয়েবল এনার্জি থেকে আসে, জলবিদ্যুৎটাই সেখানে একটা মেজরিটি। বাংলাদেশ হচ্ছে বিষুবরেখার একেবারে খুবই কাছে অবস্থিত। বাংলাদেশের কিন্তু সোলার এনার্জি প্রডিউস করার দারুণ একটা সম্ভাবনা এখানে আছে। আমাদের বারবার এগুলি গবেষণায় আসছে যে মাত্র জমির 4% ব্যবহার করলে এখানে টোটাল বাংলাদেশের চাহিদা সেটা পূরণ করা সম্ভব। জমি না ব্যবহার করতে চাইলে ফ্লোটিং ব্যবহার করা যেতে পারে, সেটাও না ব্যবহার করতে চাইলে আমাদের গার্মেন্টসে শুধু ছাদ ব্যবহার করলেও কিন্তু আপনার 4 কোটি বর্গফুট, এখানেও কিন্তু বিপুল সংখ্যক বিদ্যুৎ এটা উৎপাদন করা সম্ভব। নতুন যে বাজেট আসবে সেখানে কি নতুন কোনো ভাবনা আসবে, নাকি আমরা আগের সরকারকে দোষারোপ দিয়েই শুধু আমাদের দায়টা সেরে ফেলবো, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই যে আগের বার যেরকম আমরা দেখেছিলাম যে 17 বছর ধরে আমাদের শুনতে হয়েছে যে এটা বিগত সরকারের সমস্যার কারণে এটা তারা করতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে যদি এসে আমাদের আবার একই রকম কথা শুনতে হয়, তাহলে কিন্তু খুব আশাবাদী হওয়ার জায়গা থাকে না। এবং দেখেন যে আজকে সংসদের যে অধিবেশন, প্রথম থেকেই সংসদের প্রথম অধিবেশনেই কিন্তু শুধুমাত্র যে এই ধরনের পরিবর্তনের অভাব ছিল সেটা না, আরেকটা খুব মারাত্মক পরিবর্তন ছিল। প্রথম অধিবেশনে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকারদের নামেও শোক প্রস্তাব এখানে গ্রহণ করা হয়েছে। তাহলে বাংলাদেশের যে বিপুল সংখ্যক মানুষ যারা এই 30 লাখ শহীদের যে আত্মত্যাগ সেটাকে যারা ধারণ করেন, যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চান, সেই জায়গায় যখন প্রথম শোক প্রস্তাবে একই সাথে মুক্তিযোদ্ধার জন্য শোক পালন করা হয়, রাজাকারের জন্য শোক পালন করা হয়, তখন কিন্তু আসলে মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে আসলে সরকারের অবস্থানটা কোথায়। এবং আমরা দেখি যে বারবারই এই বিতর্কগুলিকে নিয়ে আসা হচ্ছে, কিন্তু প্রয়োজনীয় বিতর্কগুলিকে যেরকম আনা হচ্ছে না, একদিকে মুক্তিযুদ্ধকে মেলাইন করার মতো বক্তব্য সেগুলি সংসদে আসছে, আবার জনগণের যে আকাঙ্ক্ষা সেই বক্তব্যগুলি কিন্তু যথেষ্ট আসছে না। সংস্কার নিয়ে বিতর্ক হচ্ছে, সংস্কার নিয়ে বিতর্ক, বিশেষ করে 133টি অধ্যাদেশের মধ্যে কিছু গ্রহণ বেশ অধিকাংশই তারা গ্রহণ করেছেন, কিছু কিছু বাতিল করেছেন, এবং বলছেন যেটা মোশাররফ হোসেন যে তারা এগুলো নতুন করে বিল আকারে নিয়ে আসবেন। এই জায়গায় আপনার কোনো বক্তব্য আছে? বিরোধীরা বিশেষ করে জামাত এবং এনসিপি যেটা বলবার চেষ্টা করছে, যেটা বিশ্বাসঘাতকতা জন আকাঙ্ক্ষার সঙ্গে বা গণভোটের রায়ের সঙ্গে জুলাই চার্টারকে অস্বীকার করা। না, দেখুন, যখন ঐক্যমত্য কমিশনে যখন এই বিষয়গুলি আলোচিত হয়েছিল তখনই আমরা বলেছিলাম যে গণভোটটা অপ্রয়োজনীয়। কারণ আমরা এটা তো যাদের নোট অফ ডিসেন্ট আছে বিভিন্ন বিষয়ে জুলাই সনদে, তারা যদি ক্ষমতায় যান তারা তো সেই নোট অফ ডিসেন্টগুলি অনুযায়ী তাদের দলীয় এজেন্ডা সহই সেখানে বাস্তবায়ন করবেন, এটাই স্বাভাবিক। তবে অবশ্যই এখানে শিক্ষা নেওয়া দরকার যে বিশেষ করে যে জায়গাগুলিতে ব্যত্যয় ঘটার কারণে আসলে 17 বছরের একটা খুবই পরাক্রমশালী সরকারের পতন হলো, সেই ধরনের যে সংস্কারগুলি খুবই গুরুত্বপূর্ণ, বিচার বিভাগের সংস্কার, পুলিশের সংস্কার বা মানবাধিকারের কমিশনের যে সংস্কার বা এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলির প্রয়োজন, সেটার বিষয়ে অবশ্যই আমি মনে করি যে সরকারের সেখানে খুবই সেন্সিটিভলি বিষয়গুলোকে হ্যান্ডেল করা উচিত, এবং সেটা জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবশ্যই সমর্থন জানানো উচিত। কিন্তু গণভোট
এখানে তো আসলে জুলাই সনদের অনেক বিষয়ের সাথে আমরাই একমত ছিলাম না, এবং সেখানে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদে সইও করি, এবং সেখানে জুলাই সনদে একই সাথে 4টা প্রশ্ন, সেই 4টা প্রশ্নের কোনোটায় আপনি হ্যাঁ বলতে পারেন, কোনোটায় না বলতে পারেন। এটা খুবই কনফিউজিং, এবং আমাদের দেশের যে সমাজ বাস্তবতা সেটার সাথে খুবই অপ্রাসঙ্গিকভাবে আসলে 4টা প্রশ্নকে নির্ধারণ করা হয়েছিল। ফলে গণভোটের সাথে কিন্তু আমরা শুরু থেকে একমত ছিলাম না। জুলাই সনদ বাস্তবায়ন করা হোক বা না হোক, আমরা বলতে চাই যে ঐকমত্য কমিশনে যে জায়গাগুলিতে আমরা একমত হতে পেরেছিলাম, বা যে জায়গাগুলিতে আসলে জনগণের মূল কনসার্নগুলি থাকে, সেই জায়গাগুলিতে আমরা বলবো যে অবশ্যই সরকারের উচিত সেখানে শ্রদ্ধাবোধের সাথে এই কাজটা করার জন্য। না, আমরা তো ডক্টর মনীষা যে কথা আমরা একমত। আপনি দেখবেন আমরা বলেছি ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত যেগুলি হয়েছে সেগুলো 30টা সর্বসম্মতিক্রমে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আমরা সেই 30টা বাস্তবায়ন করবো, এটা তো আমরা স্পষ্ট ভাষায় বলেছি। এর পাশাপাশি আগামী দিনে বাংলাদেশকে একটি জন আকাঙ্ক্ষা পূরণের জন্য যেই জায়গাগুলি আমাদের দরকার সেগুলি কিন্তু আমরা ঐক্যমত হয়েছি। যেন আপনি দেখেন একটা ব্যাপার, আমাদের সংকটটা তৈরি হয় কোথায়? ইলেকশন প্রসেস নিয়ে, যে ইলেকশনটা কীভাবে হবে, যার জন্য কিন্তু আমরা ঐক্যমত হয়েছি সবাই মিলে যে আমরা আগামী দিনে যে নির্বাচনগুলি হবে সকল নির্বাচনগুলি একটা নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। তো সুতরাং আমার মনে হয় যদি আপনার জনগণকে আপনি ক্ষমতায়ন করতে পারেন, অনেক সংকট থেকে কিন্তু আমরা বেরিয়ে যাই। কারণ বাংলাদেশের সংকটগুলি তৈরি হয় কিন্তু ইলেকশনকে কেন্দ্র করে। একটা দল ম্যানিপুলেট করে নিজেকে ক্ষমতায় নেয়, যেখানে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার কোনো প্রয়োজন তারা বোধ করে না। এই যেমন আজকে পশ্চিমবঙ্গের যে কথাটি বলছি, যদি আমার মনে হয় জনগণ যদি তাদের মতামতটা প্রকাশ করতে পারতেন, হয়তো ফলাফল অন্যরকম হতে পারতেন। কারণ ওখানে যে বলছে এই মমতা ব্যানার্জি কিন্তু অনেকগুলো ওয়েলফেয়ার স্টেপ তাদের ছিল, এই যে কি সবুজ সাথা, নানা ধরনের লক্ষ্মীর ভান্ডার, অনেকগুলি ছিল। কিন্তু আপনি দেখেন 91 লাখ ভোট বাদ দিয়ে দিচ্ছে। মনীষী একটা জায়গায় গিয়ে একটু আমার মনে হয় অনুধাবন করতে পেরেছে যে আপনি দেখেন যে এই হানা ভোট বিএনপিকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছিল আলোচনার সময় যে মানে বিএনপি সংস্কার চায় না, এইরকম একটা কিন্তু এই ন্যারেটিভ দাঁড় করিয়ে জনগণকে একটা বিভ্রান্ত করতে চায়। কেউ কেউ বলতেও চেষ্টা করেছিল যে বিএনপি সংস্কার চায় না। তো সুতরাং বিএনপি কিন্তু বাধ্য হয়ে গণভোট মানতে বাধ্য হয়েছিল। কারণ একটা কথা, যদি আপনি গণভোট বিএনপি না মানতো তাহলে নির্বাচন আজ হতো কিনা সন্দেহ ছিল। মানে এই যে স্ট্র্যাটেজিটা কি ভালো স্ট্র্যাটেজি না? আপনাকে অনেক সময় গণতন্ত্রকে সেভ করতে হলে, জন আকাঙ্ক্ষাকে পূরণ করতে হলে অনেক সময় কিন্তু অনেক কৌশলের অবলম্বন করতে হয়। ওকে, যেমন আপনি একটা কথা বলেন, আপনার মনে আছে যে 71 যে স্বাধীনতা যুদ্ধ, অনেকেই কিন্তু তখন বলেছে এলএফ এর আন্ডারে নির্বাচন করলে যে কোনো সময় নির্বাচন বাতিল করে দিতে পারে। কিন্তু ওই গণ রায়টা কিন্তু স্বাধীনতা যুদ্ধের জন্য একটা টনিকের মতো কাজ করেছে। সুতরাং অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হবে যে এটা আপনার পরবর্তী ভিশনটাকে আপনি বাস্তবায়ন করতে পারেন। তা আমার মনে হয় এখানে বিএনপি কৌশলটা অত্যন্ত বুদ্ধিমত্তার মধ্যে নিয়েছে, কারণ নাহলে আজকে এই গণতন্ত্রের উত্তরণ কিন্তু আপনার হতো না, আজকে হতো। কারণ অনেকে, আপনার মনে আছে না, ইউনূস সরকারকে অনেকে বলছিল আগামী 5 বছর দেখতে চায়, 10 বছর দেখতে চায়। আজকে যদি এই 5 বছর বা 10 বছর দেখতে পেতেন তাইলে আপনার কোথায় চলে যেত? আজকে দেশটা কোথায় যেত? এই যে আপনাদের হামের টিকা আনে নাই, কোনো দায়িত্ব আছে? আইন শৃঙ্খলা এই যে মব কালচারকে তারা উৎসাহিত করেছে, তাহলে বাংলাদেশটা কোথায় চলে যেতে? বিচার করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই অপরাধ যারা করেছে তাদের বিচার চাওয়া হচ্ছে, কিন্তু সরকারকে খুব একটা উৎসাহী মনে হচ্ছে না যে অন্তর্বর্তীকালীন সরকারে অপরাধ করা কাউকে বিচারের আওতায় আনা। আমি একটা মনীষার সাথে একটা কথা বলি। এখানে আপনি দেখেন বলছে যে জাতীয় সংসদে রাজাকারদের বিরুদ্ধে হয়েছিল, শোক প্রস্তাব আনা হয়েছে। এখানে আপনি একদিকে জন রায়কে আপনি যেমন আমরা শ্রদ্ধা করি, তো তারাও তো জনগণের ভোট নিয়ে আসছে।